করোনা মোকাবেলায় বাংলাদেশকে 2 মিলিয়ন ডোজ টিকা দেবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত। পদ্মা সেতুর মূল সড়কে কার্পেটিং এর কাজ শুরু হবে ওয়াটারপ্রুফ লেয়ারের উপর, শেষ হতে সময় লাগবে 2 থেকে 3 মাস। বুড়িগঙ্গায় নোংরা পানিতে ধোয়া হচ্ছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালের কাপড়, নেই কোনো নজরদারি। সনাতন পদ্ধতি না পাল্টালে সংক্রমণের আশঙ্কা। এবং টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শিরোপার পথে এগিয়ে যেতে ছাড় দিতে নারাজ ব্ল্যাক ক্যাপরা। সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। করোনা মোকাবিলায় ফ্রান্সের তরফ থেকে বাংলাদেশকে 2 মিলিয়ন ডোজ করোনার টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, পরে এই ঘোষণা দেয় ফ্রান্স। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছু পরে প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগনানে পৌঁছালে তাকে স্বাগত জানান ফরাসি প্রধানমন্ত্রী জন কাস্টেক্স। এ সময় 2 শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বৈঠকও করেন। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি দুদেশের কোনো পক্ষ। ম্যাটিগনানের আনুষ্ঠানিকতা শেষে প্রাসাদ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্টেক্স সহ ফরাসি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ফ্রান্সে পৌঁছেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফ্রান্সের এলএসি প্রাসাদে রাজকীয় কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায় দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান গার্ড। দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই সফরে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনকের নামে প্রবর্তিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা। জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপের 26তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় ফ্রান্সের প্যারিসে নামার পর দুপুরেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান এলিসি প্যালেসে। 2 শীর্ষ নেতা ফটো সেশনে অংশ নিয়ে প্যালেসের ভেতরে যান আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা এলিসি প্যালেসের ঐতিহ্য বজায় রেখে রাজকীয় রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় প্রেসিডেন্সিয়াল গার্ড। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্যালেসের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্সিয়াল গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান। এলিসি প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পুরো প্রাসাদের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। পরে বঙ্গবন্ধু কন্যাকে রিপাবলিকান গার্ডের তরফ থেকেও সম্মান জানানো হয়। এবারের সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান এবং প্রথমবারের মতো প্রবর্তিত ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের এ সফর দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করে তুলবে বলে মনে করছেন তারা। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ফ্রান্সের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের দাবি জানিয়েছেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজধানী প্যারিসে জড়ো হন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্যারিস থেকে সেই খবর জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন ফ্রান্স আওয়ামী লীগ ও ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যানার, প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে যান তারা। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা।
22 বছর পর বাংলাদেশের সরকার প্রধানের এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন প্রবাসীরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে ফ্রান্স ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শেখ হাসিনার এই সফর অত্যন্ত গুরুত্ব বহন করে। এই সফরের মাধ্যমে তিনি ফ্রান্সের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাথে একাধিক বৈঠকে মিলিত হবেন এবং বাংলাদেশে ফ্রান্সের স্বনামধন্য বিভিন্ন কোম্পানিকে দেশে বিনিয়োগের উৎসাহিত করবেন। স্বাধীনতার পরে এ প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রীয় সফরে এসেছেন। ইউরোপের সকল দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আজকে যেই উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তা দলের জন্য অনেক লাভবান। প্রধানমন্ত্রীর এই সফরে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। ফ্রান্সের রাষ্ট্রীয় সফরে প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন। আর এই আলোচনার মধ্য দিয়ে ফ্রান্স ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। শহীদ নূর হোসেন যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই গণতন্ত্র আজও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে 0 পয়েন্টে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চলছে। দিবসটি উপলক্ষে সকালে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে আসেন শহীদ নূর হোসেনের পরিবারও। শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। পদ্মা সেতুর মূল সড়ক পথের কার্পেটিং শুরু হয়েছে। কাজ শেষ হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এই মুহূর্তে পদ্মা সেতু এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই পদ্মা সেতুর যে সড়ক পথের কার্পেটিং সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে। ঘড়ি কাটায় ঠিক 9:40 বাজতে কিন্তু এই কার্পেটিংটি শুরু হয়ে গেছে। এটি নিয়ে কিন্তু প্রকল্প এলাকায় একটা উৎসব আমেজ বিরাজ করছে এবং এই সড়ক পথে কার্পেটিংয়ের পরেই কিন্তু যান চলাচল উপযোগী হয়ে যাবে স্বপ্নের পদ্মা সেতুর। যেই সেতুকে ঘিরে গোটা পৃথিবীতে বাঙালির একটি বিশেষ উচ্চতা তৈরি হয়েছে এবং বাঙালির যে সক্ষমতার স্মারক হিসাবে পরিচিত পদ্মা সেতু, সেটি কিন্তু আজকে আরেকটি নতুন মাইল ফলক রচিত হলো। 6.15 কিলোমিটার দীর্ঘ যে মূল সেতু, সেখানে যে 40 নম্বর খুঁটির পাশ থেকে কিন্তু কার্পেটিংটি শুরু হয়ে গেল এবং ওয়াটারপ্রুফ লেয়ারের উপরে কিন্তু 60 মিলিমিটার থিকনেসের এই কার্পেটিংটি চলছে। এই যে লেয়ার, এটির পরবর্তীতে কিন্তু আরেকটি লেয়ার দেওয়া হবে, সেটি 40 মিলিমিটার উচ্চতার হবে এবং 100 মিলিমিটার উচ্চতার যে ওয়াটারপ্রুফের উপরে যেই কার্পেটিং, যেটিকে পিচ ঢালা বলছে, এইটি কিন্তু বিশ্বমানের কার্পেটিং এবং এই পদ্মা সেতু যে 100 বছরের বেশি সময় যে এটির আয়ুষ্কাল, সেটিকে সঠিক রাখবার জন্যই কিন্তু এই মূল স্ট্রাকচার সুরক্ষার জন্য কিন্তু ওয়াটারপ্রুফ যে লেয়ার ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশে একেবারে নতুন, সেটি বলছিলেন সংশ্লিষ্টরা। এবং এই পদ্মা সেতুর এখন কিন্তু একেবারেই মূল সেতুর কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। মাঝখানে যে 4 লেনের মধ্যে 2 লেনের যে ডিভাইডার, সেই ডিভাইডার কিন্তু একেবারে শেষ পর্যায়ে এবং একই সঙ্গে এখানকার যে প্যারাপেট ওয়াল, যেটি রেলিং, সেই রেলিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে আসছে এবং আগে কিন্তু শেয়ার পকেট সম্পন্ন হয়ে গেছে। এই একই সঙ্গে মূল সেতুর পাশে যে সংযোগ সেতু রয়েছে, সেই সংযোগ সেতুর কাজও কিন্তু পুরোদমে চলছে। সব কিছু মিলে পদ্মা সেতুর যে প্রকল্প পরিচালক, তিনি বলছেন 2022 সালের জুনের আগেই সেতুটির
দেশটির যান চলাচল উপযোগী করবার জন্য সব রকম প্রচেষ্টা তাদের চলছে এবং এখন একেবারে চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে এবং এই সেতু ঘিরে যে কোটি কোটি মানুষের স্বপ্ন সেটি বাস্তবায়নের পথে। এই ছিল এখানকার সবশেষ। ইমা, পদ্মা সেতু এলাকা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সময় সংবাদে আরও থাকছে, আবেদনকারীর তথ্য সংগ্রহ করে প্রতারকদের দিত পাসপোর্ট অফিসের ঝাড়ুদার, পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য দাবি করা হতো টাকা, গ্রেফতার 2। ঢাকার অধিকাংশ হাসপাতালের রোগীর বিছানার চাদর ও চিকিৎসকদের ব্যবহৃত কাপড় চোপড় ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। অস্বাস্থ্যকর পরিবেশে ধোয়ায় কতটুকু জীবাণুমুক্ত হচ্ছে এসব কাপড় তা নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট হিসেব। এসব ব্যবহার কতটা সুরক্ষা দিচ্ছে রোগী বা চিকিৎসকদের জন্য? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সনাতন এই পদ্ধতি না পাল্টালে ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হওয়ার আশঙ্কা বাড়ছে দিনকে দিন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। কোনো লন্ড্রির কাপড় নয়, এসব কাপড় ব্যবহৃত হবে রোগী ও চিকিৎসকদের জন্য। রাজধানীর বেশিরভাগ হাসপাতালের ব্যবহৃত কাপড় প্রায় প্রতিদিন এভাবেই ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। জীবাণুনাশের জন্য এসব কাপড় ধোয়া হলেও কতটা জীবাণুমুক্ত হচ্ছে রোগী ও চিকিৎসকদের আচ্ছাদন। দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেলেও সনাতন পদ্ধতিতে কাপড় পরিষ্কার করতে দেখা গেছে। তাতে নেই ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, অথচ প্রতি পিস কাপড় পরিষ্কার করতে সরকারের খরচ হয় 8 থেকে 9 টাকা। আর যারা এ কাজে নিয়োজিত তাদেরও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার বালাই। অনেক লোক আপনার নতুন আইসে দেখ ডরাই গেছে গা চলে গেছে, এর অনেক ধর রক্ত ধরন অনেক জীবাণু আহে। অতিরিক্ত যদি ব্লিচিং করে যায় এটা তো ক্ষতি দিবেই, ধরনের রুম্বা পড়ে যা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সনাতন এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হলেও তা কবে শেষ হবে জানা নেই কারো। সুযোগ পেলেই হাতের মাধ্যমে করার চেষ্টা করে এবং আমরা যে সেখানে খুব বেশি প্রেশার দিয়ে আধুনিক পদ্ধতি করতে পারছি সেটাও না। তো এই জায়গাটা আমরা এখন চিন্তা করছি যে কিভাবে আরো আধুনিক করা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে কাপড় পরিষ্কারের পদ্ধতি বদলানোর সময় এসেছে, নয়তো সংক্রমণ ছড়িয়ে নতুন ঝুঁকিতে পড়তে পারেন হাসপাতাল সংশ্লিষ্ট সবাই। দুটো জিনিস থাকতে পারে, এক ধরনের হলো জীবাণু, দ্বিতীয়ত হলো নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক, যেটা আমাদের হাসপাতালের ওটি থেকে শুরু করে বিভিন্ন বেডে ব্যবহার করলে সেখানে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেলে রোগীদের ব্যবহারে বিভিন্ন বিছানাপত্রগুলো উন্মুক্ত পদ্ধতিতে এখানে পরিষ্কার করা হয়। আর এই পরিষ্কার কাজে যারা জড়িত থাকেন তারাও যেমন বিভিন্ন ঝুঁকিতে থাকে, তেমনি করে এই কাপড় চোপড়গুলো পরবর্তীতে পরদিন রোগীদের যেভাবে সরবরাহ করা হয় তাতে করে জীবাণু বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভাইরোলজি বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট আবেদনকারীর নথি কৌশলে সংগ্রহ করেন অধিদপ্তরের এক ঝাড়ুদার, পরে তা তুলে দেন প্রতারকদের হাতে। প্রতারকরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয়ে ফোন দেন ভেরিফিকেশনের জন্য, দাবি করেন টাকা। আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের সেই ঝাড়ুদার এবং এসবির সাব ইন্সপেক্টর পরিচয় দেয়া 2 প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভেরিফিকেশনের জন্য টাকা চাইলে সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগের পরামর্শ পুলিশের। বুলবুল রেজার রিপোর্ট। জি, আমি জামিউল হক বলছিলাম ডিএসবি থেকে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দাবি করছেন টাকা। পরিচয় নিশ্চিত কিংবা যাচাই বাছাই না করেই টাকা দিতে সম্মতি প্রদান পাসপোর্ট আবেদনকারীর। ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠাই, আমি আপনাকে টেলিফোন দিতেছি। আর এটাই কি আপনার বিকাশ নাম্বার? মোহাম্মদ মাহে আলম ওমরা পালনের উদ্দেশ্যে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন আগারগাঁও অফিসে। 4-5 দিন পর পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে টাকা দাবি করা হয়। আপনি আমাদেরকে 1,500 টাকা দেন, আপনি ভেরিফিকেশন ওকে করে দিন। তা আমি বললাম না, আমি তো ওমরা হজ করতে যাবো, আমি এত টাকা টুকা দিতে পারবো না। আমি বললাম না, 500 টাকা দিন। এরকম আরও বেশ কিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানতে পারে একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করার পর জানা যায় তাদের মধ্যে মফিজুল হক টুটুল আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের ঝাড়ুদার ও মালি, বাকি 2 জন পেশাদার প্রতারক চক্রের সদস্য। পাসপোর্ট আবেদনকারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত নথি কৌশলে সংগ্রহ করত টুটুল, পরে তা তুলে দিত চক্রের বাকি সদস্যদের কাছে। এবার তারা পুলিশ পরিচয়ে বাসায় না গিয়ে ভেরিফিকেশন করে দেওয়ার নামে টাকা দাবি করত। বাংলাদেশের যে কোনো বৈধ নাগরিক আপনার পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য এবং এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে
সরকারি ফি ব্যতীত কোথাও কোনো অর্থ প্রদান করতে হবে না। পুলিশের দাবি, স্পেশাল ব্রাঞ্চের কেউ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেয় না। নিয়ম হচ্ছে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা। এসবি সাব ইন্সপেক্টররা কখনোই মানে টেলিফোনের মাধ্যমে ভেরিফিকেশনের কথা বলবে না। তারা ভেরিফিকেশন করতে বাসায় যাবে, তাদের পরিচয় দিবে। যারা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যায় তারা যেন কোনো দালাল বা প্রতারক চক্রের কবলে না পড়ে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের কোনো সদস্য টাকা চাইলে না দেওয়ার পরামর্শ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের পণ্য পরিবহন ধর্মঘটে পণ্য বোঝায় 3,500 কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে বাধ্য হয়েছে 7টি জাহাজ। এতে অন্তত 500 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক পাঠানো যায়নি বিদেশি ক্রেতার কাছে। জাহাজ খালি অবস্থায় চলে যাওয়ায় 50 লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশীয় এজেন্টরা। শাখা উত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পরিবহন ধর্মঘটের কারণে জাহাজের হুক পয়েন্টে পৌঁছাতে না পারায় 7 নভেম্বর 3টি জাহাজ 1900 টিউএস এবং 8 নভেম্বর আরও 3টি জাহাজ 1500 টিউএস রপ্তানি পণ্যবাহী কন্টেনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর সিংহভাগে ছিল বিদেশি ক্রেতাদের অর্ডারের তৈরি পোশাক, যার আন্তর্জাতিক বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। এই অবস্থায় আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি নভেম্বর মাসে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বড় ক্ষতিটা হচ্ছে বায়ার ইনসিকিউরিটি ফিল করবে। কোনো কারণ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া এভাবে যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে, আমরা ব্যবসা হাতছাড়া হয়ে যেতে পারে। শুধু যে পণ্যবাহী কন্টেনার ফেলে রেখে জাহাজ বন্দর ত্যাগ করেছে তা নয়, এই সময় বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসা প্রায় 12,000 কন্টেনার কারখানায় পৌঁছাতে পারেনি। আর ধর্মঘট প্রত্যাহার হলো প্রয়োজনীয় ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাতে এসব যানবাহনের ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। অ্যাভেলেবিলিটি নেই, মানে ডিমান্ড বেশি, সাপ্লাই ওরকম নেই। এটার সুদূর প্রসারী এফেক্ট হলো যে আমাদের আগামী 10 থেকে 15 দিন এটার মাসুল যারা আমদানিকারক, যারা রপ্তানিকারক সবাইকে দিতে হবে। কন্টেনার ফেলে জাহাজগুলো বন্দর ছেড়ে যাওয়ায় দেশীয় এজেন্টরা ক্ষতির মুখে পড়েছে 50 লাখ মার্কিন ডলারের বেশি। আর প্রায় 5000 কন্টেনার শিপমেন্ট বিলম্বিত হয়েছে। জাহাজ ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে এবং সে যদি কন্টেনার না নিয়ে যায় তাকে তো এটা ক্ষতিগ্রস্ত, তাকে তো ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই পরিবহন ধর্মঘটটা হঠাৎ করে যেন এই ধরনের পরিবহন ধর্মঘট না করে সরকারের সাথে আলোচনা করে এটার সমাধান করা উচিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ধর্মঘট পালন করে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চালক, শ্রমিক ও মালিকেরা। এতে দেশের বন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌসুম সামনে রেখে এখন ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। বাগানে বাগানে চলছে ফুলের গাছ লাগানো ও পরিচর্যার কাজ। অচিরেই করোনার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন তারা। যশোর থেকে কালাম আজাদের ছবি ও জোয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 80-র দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সারা জাগান যশোরের গদখালির ফুল চাষিরা। চাষ করা গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি, রডস্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা ফুলে দেশে গড়ে ওঠে বিশাল বাজার। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশের বিভিন্ন জেলাতেও শুরু হয় ফুলের চাষ। কিন্তু করোনা মহামারী ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে গত 2 মৌসুমে চরম ক্ষতির শিকার ফুল চাষিরা। আমরা আবার আশায় বলতেছি, এখন দেখা যাচ্ছে আবার নতুন করে আবার ক্ষেত পরিচর্যা করছি। ফুলের চাহিদা খুবই আগামীতে বেশি হবে যদি বাজার ভালো থাকে এবং আশা করা যায় তাহলে এই সমস্ত দেখা যাচ্ছে লস ক্ষতি কিছু হচ্ছে। তাই ফুল চাষে আগ্রহ ধরে রাখতে সরকারি কৃষি প্রণোদনার সফল বাস্তবায়ন দাবি তাদের। কৃষক আছে 15,000, সেখানে মাত্র 1 থেকে 150 কি 200 কৃষক লোন পেয়েছে, বাকিগুলো কিন্তু লোন পায়নি। সরকার যদি এই লোনটা ডাইরেক্ট চাষিতে যদি ব্যাংকের মাধ্যমে দিত তাহলে অনেক চাষি উপকার হইতো। কৃষি ভিত্তিক ঋণ চালুর পাশাপাশি প্লাস্টিক ফুল আমদানি বন্ধ করলে এই খাতকে লাভজনক করা সম্ভব বলে মনে করেন ফুল চাষি নেতা। কৃষি ভিত্তিক ঋণটা চালু করা ফুল চাষি এবং ব্যবসায়ীদের মাঝে এই ফুল সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি নজরদারি এবং সহযোগিতা একান্ত প্রয়োজন। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় 1,500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করা হয়। সময় সংবাদ, যশোর। শুধু ক্রিকেটারই নয়, অযাচিত মন্তব্য রোধে খেলোয়াড়দের সঙ্গে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত বিসিবির কর্তাদেরও।
বর্তমান পরিস্থিতির বিবেচনায় যা জরুরি বলে মনে করেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, ক্রিকেট নিয়ে বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার। মাহবুব রিমনের রিপোর্ট। ভালো নেই টাইগার ক্রিকেট, ব্যর্থতার পালে তাই পরিবর্তনের হাওয়া, পরিকল্পনা ঠেলে সাজানো গোটা কার্যক্রম। ক্রান্তিকালে তাই ডাকা হচ্ছে দেশের ক্রিকেট বোদ্ধাদের, তবুও শঙ্কা তো রয়েই যায়। মাশরাফি থেকে সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিম কিংবা ফারুক আহমেদ, গুঞ্জন চলছে বিসিবিতে ফিরছেন তারা। কিন্তু প্রস্তাব পাওয়ার আগেই অনেকে জুড়ে দিচ্ছেন নানা শর্ত। কাজের পরিবেশে থাকতে হবে স্বাধীনতা। তবে কি বোর্ডে বর্তমানে যারা কাজ করেন তারা পুরোপুরি স্বাধীন নন? আমি ওইভাবেই চিন্তা করব যে কাজের স্কোপ কতটুকু, যে কারণে আমি তো একটা পার্টিকুলার কারণে আমি কাজটা ছেড়েছিলাম। সো ওই জিনিসটা কতটুকু ইমপ্রুভ করবে, স্বাধীনতা কতটুকু কাজ করতে পারবো কিনা, কাজের স্কোপ আছে নাকি, যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি বিবেচনা করবো। মাঠের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটার বোর্ড কর্তাদের অযাচিত মন্তব্যে সামগ্রিক পরিবেশ হচ্ছে উত্তপ্ত। ফারুক আহমেদের পরামর্শ, খেলোয়াড়দের সঙ্গে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত বিসিবি কর্তাদেরও। দের ইজ এ কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স। কোড অফ কন্ডাক্ট থাকা উচিত অফিসিয়ালদেরও, ম্যানেজমেন্টেরও, যে তারা কতটুকু কীভাবে কী বলতে পারে, কতটুকু ডিরেক্ট বলতে পারে। কিছু কথা আছে যেটা হলে গিয়ে হয়তো রুমের মধ্যে হবে, যেটা বাইরে যাবে না। আক্ষেপ আছে পাইপলাইনের সংকট নিয়েও। বললেন, ক্রিকেট নিয়ে স্বল্পমেয়াদে পরিকল্পনায় হচ্ছে কাল। তার সময় হয়নি, আপনি চান্স দিয়েছেন, আবার কিন্তু 4টা ম্যাচের পর তাকে আপনি ছুড়ে ফেলেছেন। এইটা কিন্তু একটা টিমের জন্য কোনোভাবেই আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না। সামনের ব্যস্ত শিডিউলের কথা চিন্তা করে এখনই 3 ফরম্যাটের জন্য আলাদা দল গঠনের পরামর্শ টাইগারদের সাবেক এই অধিনায়কের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা মোকাবেলায় বাংলাদেশকে 2 মিলিয়ন ডোজ টিকা দেবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর। পদ্মা সেতুর মূল সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হবে ওয়াটারপ্রুফ লেয়ারের উপর, শেষ হতে সময় লাগবে 2 থেকে 3 মাস। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।